আসসালামু আলাইকুম। আশা করি আমরা সবাই ভালো আছি। আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আয়রন মেটাবলিজম। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া বোঝার জন্য এই আয়রন মেটাবলিজমটা বোঝা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে আমরা দেখি এই যে আয়রন যে মেটাবলাইজ হবে বডির ভিতরে, তো বডির ভিতরে আয়রন যাওয়ার জন্য কী কী সোর্স আছে সেটা যদি দেখি আমরা ডায়েটারি সোর্সের দিকে দেখবো যে একটা অ্যানিমাল অরিজিন আছে, যেগুলো আমরা সাধারণত নিতে পাই, আর কিছু ভেজিটেবলে আয়রন পাওয়া যায়। অ্যানিমাল যে সোর্স, তাদের মধ্যে যে আয়রনগুলো থাকে তাদেরকে আমরা বলি হিম আয়রন, এবং তাদের যেই কেমিক্যাল ফর্মটা সেটা হচ্ছে ফেরাস। আর আমরা ভেজিটেবলে যেটা পাই তাদেরকে আমরা বলি নন হিম আয়রন, তাদের যেই কেমিক্যাল কম্পোজিশনটা সেটা হচ্ছে ফেরিক। তাহলে আমরা যদি দুইটার ক্ষেত্রে দেখি, কেউ যদি মাংস এবং ভেজিটেবল একসাথে খায় তাহলে তার বডির ভিতর হিম আয়রনগুলো গেল, এবং অন্যদিক দিয়ে ভেজিটেবলের যে নন হিম আয়রন সেগুলো বডির ভিতর আসলো। এটা হচ্ছে ফেরিক ফর্মে, ঠিক আছে। এখন তারা স্টোমাক থেকে পরবর্তীতে ডিউডেনামে যায়। ফার্স্ট পার্ট অফ ডিউডেনাম হচ্ছে আয়রন অ্যাবজর্পশনের সাইট, মেইনলি আয়রন অ্যাবজর্পশনটা ফার্স্ট পার্ট অফ ডিউডেনামে হয়। তাহলে এই ফার্স্ট পার্ট অফ ডিউডেনামে আসার পরে আমি এখানে একটা ডিউডেনাল সেল আঁকলাম, ঠিক আছে। এই ডিউডেনাল সেল হচ্ছে যে প্রত্যেকটা ডিউডেনাল সেলকে তারা রিপ্রেজেন্ট করে। তাহলে এই যে ডিউডেনাল সেলে যে লুমিনাল সাইড সেখানে কিছু কী থাকে, চ্যানেল থাকে, এবং এই চ্যানেল দিয়ে হিমগুলা ইজিলি ট্রান্সপোর্ট করতে পারে। হিমগুলো ইজিলি ট্রান্সপোর্ট হয়ে সেলের ভিতরে চলে আসে। এই হিমগুলো সেলের ভিতরে এসে তারা কিসে কনভার্ট হয়, আয়রন যে তাদের যে কেমিক্যাল ফর্মটা সেটাতে কনভার্ট হয়। এরপর আমরা দেখি যে ভেজিটেবল যে আয়রনগুলো, ঠিক আছে, ফেরিক ফর্মে, সেই ফেরিক ফর্মটা কিন্তু এই মেমব্রেনটা ক্রস করতে পারে না, যার কারণে তাদেরকে ফেরাসে কনভার্ট হতে হয়, ঠিক আছে। এর জন্য এই মেমব্রেনে কিছু একটা এনজাইম থাকে। এই এনজাইমটার নাম হচ্ছে যে ফেরিক রিডাকটেস, মানে এটাকে রিডিউস করে। এই ফেরিক রিডাকটেস এনজাইমটার মাধ্যমে এই ফেরাসটা ফেরিকটা কনভার্ট হয় ফেরাসে, ঠিক আছে। এবং এই ফেরাসকে ট্রান্সপোর্ট করার জন্য আবার সেল মেমব্রেনে আরেকটা চ্যানেল থাকে, ঠিক আছে। এই চ্যানেল দিয়ে ফেরাসটা কোথায় প্রবেশ করে, সেলের ভিতরে প্রবেশ করে। এবং এই যে এই চ্যানেলটার নাম কি, এই যে এখানে একটা চ্যানেল আমরা দেখতে পাচ্ছি, এই চ্যানেলটার নাম হচ্ছে যে ডাইভ্যালেন্ট মেটাল ট্রান্সপোর্টার 1। ডাইভ্যালেন্ট কেন? কারণ এটা হচ্ছে 2+ সাবস্টেন্সগুলোকে সাধারণত ট্রান্সপোর্ট করে, যেমন কপার, জিঙ্ক, আয়রন, এই ধরনের যে আয়নগুলো সেগুলোকে ট্রান্সপোর্ট করে। এবং এটার নাম কি, ফেরাস রিডাকটেস, ফেরিক রিডাকটেস। তো এখন সেলের ভিতরে কি আসলো, হিম আয়রনও আসলো, তারা ফেরাসে কনভার্ট হয়ে গেছে। আবার নন হিম আয়রনও একটু চেঞ্জ হয়ে সেলের ভিতরে আসলো। এখন সেলের ভিতরে এসে তারা স্টোর হতে হবে। স্টোর হওয়ার জন্য সেলের ভিতর আগে থেকে কিছু প্রোটিন থাকে, যেগুলোর নাম হচ্ছে অ্যাপোফেরিটিন, অর্থাৎ তাদের সাথে এখনো আয়রন অ্যাড হয় নাই। যখন এই অ্যাপোফেরিটিনের সাথে আয়রনগুলো অ্যাড হবে, ঠিক আছে, আমি আয়রনকে লাল হিসেবে দেখাইলাম, যখন আয়রনগুলো অ্যাড হবে তখন এইটার নাম হয়ে যায় অ্যাপোফেরিটিন। তাহলে এখন এটার নাম কি, ফেরিটিন। আগে ছিল কি, অ্যাপোফেরিটিন, এখন আয়রনগুলো যোগ হওয়ার ফলে তাদের নাম কি হয়ে যায়, ফেরিটিন। তাহলে আমরা বলতে পারি ফেরিটিন হচ্ছে একটা আয়রনের স্টোরেজ ফর্ম, অর্থাৎ বডিতে আয়রন যে স্টোর হয় সেই স্টোরটা একটা ফর্মে হয়, সেটা হচ্ছে ফেরিটিন ফর্মে, ঠিক আছে। তাহলে দেখলাম যে আয়রনের একটা ফেট, আরেকটা ফেট আছে কীরকম, এই যে দুইটা আয়রনগুলো আমি লাল কালার দেখাইলাম, আয়রনের একটা ফেট হচ্ছে তারা ফেরিটিন হিসেবে সেলের ভিতর জমা থাকবে। এখন বডিতে যদি সার্কুলেশনে যদি আয়রনের ডিমান্ড হয়, তাহলে আয়রনগুলো কী হয়, আয়রনগুলো প্লাজমাতে চলে যায়, সার্কুলেশনে চলে আসে। এবং সার্কুলেশনে আসতে হলে তাদেরকে কী হতে হয়, এখানে একটা চ্যানেল থাকে, আরেকটা চ্যানেল থাকে, হ্যাঁ, সেই চ্যানেল দিয়ে সাধারণত আয়রনগুলো কোথায় আসে, সার্কুলেশনে আসে 2+। এই চ্যানেলটার নাম কি, এই চ্যানেলটার নাম হচ্ছে যে ফেরোপোর্টিন। এটা একটু নাম, প্রোটিন নাম, ফেরোপোর্টিন। অর্থাৎ ফেরাসকে ট্রান্সপোর্ট করার জন্য কিছু পোর্ট থাকে সেল মেমব্রেনে, ফেরোপোর্টিন। এরপরে দেখা যায় যে ব্লাডে ফেরাস ফর্মটা থাকতে পারে না, তাদেরকে আবার ফেরিকে কনভার্ট হতে হয়। এখন আবার যদি ফেরিকে কনভার্ট হতে হয় তাহলে এখানে আরেকটা এনজাইম লাগবে না, সেই এনজাইমটা হচ্ছে যে ফেরাস অক্সিডেজ। সেই এনজাইমটা কি, ফেরাস অক্সিডেজ। তাইলে এই অক্সিডেজ এনজাইমের মাধ্যমে এই ফেরাসটা আবার কিসে কনভার্ট হয়ে গেল, ফেরিকে কনভার্ট হয়ে গেল, 3+ কনভার্ট হয়ে গেল। তো এখন এই যে ফ্রি ফর্ম অফ ফেরিক, এটা ব্লাডে থাকলে অনেক ক্ষতি করে, যেমন এটা সেল ড্যামেজ করে, সেল মেমব্রেনকে ড্যামেজ করে, বিভিন্ন টিস্যু ড্যামেজ করে। এই জন্য এটাকে বাউন্ড ফর্মে থাকতে হয় প্লাজমাতে, অর্থাৎ প্লাজমাতে ট্রান্সপোর্ট হতে হলে তাদেরকে বাউন্ড ফর্মে থাকতে হয়। তো এদেরকে বাউন্ড করার জন্য লিভার কিছু প্রোটিন সিনথেসিস করে, লিভারের মধ্যে থাকা হেপাটোসাইটে কিছু প্রোটিন সিনথেসিস হয়। সেই প্রোটিনগুলো কি, কিছুটা দেখতে এরকম। এই প্রোটিনগুলো হচ্ছে যে লিভার কী করে, কোথায়, প্লাজমাতে পাঠিয়ে দেয়, এবং এই যে প্রোটিনগুলো চলে আসবে এখন প্লাজমাতে, কারণ হচ্ছে তারা ফ্রি যে আয়রন সেটা থেকে বডিকে সেভ করার জন্য এই প্রোটিনগুলো পাঠায়। এবং এই প্রোটিনগুলোর নাম হচ্ছে যে ট্রান্সফেরিন,
ট্রান্সফেরিন, নাম থেকে হিসাব করে দেখেন যে ট্রান্সপোর্ট করবে কাকে? ফেরাসকে। ঠিক আছে, তাহলে একটা ট্রান্সফারিন মলিকিউল সাধারণত দুইটা ফেরিকে দ্বারা করতে পারে, তাইলে এটাকে বলা হয় আমরা স্যাচুরেটেড ট্রান্সফেরিন, অর্থাৎ ট্রান্সফেরিন আয়রনের সাথে যুক্ত। কিন্তু ব্লাডে সবগুলা ট্রান্সফেরিন আবার আয়রনের সাথে যুক্ত হয় না, কিছু কিছু ট্রান্সফেরিন খালি অবস্থায় থাকে। ঠিক আছে, তাহলে এখান থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের জানতে হবে কি সেটা জানেন? সেটা হচ্ছে যে আমাদের দুইটা প্যারামিটারের মধ্যে প্রথম প্যারামিটারটা হচ্ছে যে সেরাম আয়রন, আমরা কোনটাকে বুঝাই? তাহলে আমরা দেখতেছি সেরামের মধ্যে আয়রন ফ্রি অবস্থায় থাকে না, তাহলে সেরাম আয়রন কোনটা? সেরাম আয়রন হচ্ছে যে প্লাজমার মধ্যে যে আয়রনটা ট্রান্সফেরিনের সাথে বাইন্ড হয়ে থাকে তাদেরকে আমরা সাধারণত কি বলি? সেরাম আয়রন। এবং এটার যে প্যারামিটারটা সাধারণত এটা হচ্ছে যে মাইক্রোগ্রাম পার ডেসিলিটার। তাহলে সেরামের আয়রনের পরিমাণ কত? সাধারণত 100 মাইক্রোগ্রাম পার ডেসিলিটার। এবং আরেকটা যেটা আমাদের জানা লাগবে সেটা হচ্ছে যে টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি। এই জিনিসটা আমাদের জানা লাগবে কীরকম এই টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটির জিনিসটা কি? সেটা হচ্ছে যে মনে করেন প্লাজমাতে 10টা ট্রান্সফেরিন আছে, ঠিক আছে? এখন তাহলে প্লাজমাতে আয়রনটা বাইন্ড হবে কার সাথে? ট্রান্সফেরিনের সাথে, এবং প্লাজমাতে ট্রান্সফেরিন আছে 10টা, তাইলে টোটাল প্লাজমাতে আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি কত? 10টা ট্রান্সফেরিন, 10টা সিট আছে বসার জন্য, তাহলে আয়রন বাইন্ডিং ক্যাপাসিটিটা কত? 10, ঠিক আছে? তাইলে এই টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি শুধুমাত্র ফ্রি ট্রান্সফেরিনকে বোঝায় না, সাথে সাথে বাউন্ড ট্রান্সফেরিনকেও বোঝায়। এবং এটার যে অ্যামাউন্ট আসে সেটা হচ্ছে যে 300 মাইক্রোগ্রাম পার ডেসিলিটার। তাহলে আমরা এখান থেকে বুঝলাম কি যে সেরাম আয়রন কোনগুলো? যেসব ট্রান্সফেরিন, অর্থাৎ যেসব আয়রন শুধুমাত্র ট্রান্সফেরিনের সাথে বাইন্ড হওয়া বাউন্ড ট্রান্সফেরিনগুলোর অ্যামাউন্টটা হচ্ছে যে সেরাম আয়রন। টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি কত? স্যাচুরেটেড এবং আনস্যাচুরেটেড টোটাল ট্রান্সফেরিন মলিকুল কতগুলো আছে সেগুলোকে সাধারণত আমরা কী বুঝাই? টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি। এখন দেখা যাচ্ছে যে সাধারণত প্লাজমার মধ্যে যতগুলো ট্রান্সফেরিন থাকে তার মাত্র 1/3 ট্রান্সফেরিন বাউন্ড থাকে। তাহলে আমরা যদি হিসাব করে দেখেন টোটাল ট্রান্সফেরিন আছে 300, তার মধ্যে 100 আয়রনের সাথে বাইন্ড হওয়া, তাহলে এই যে রেশিওটা সেটা সাধারণত মিলছে। এখন কথা হচ্ছে যে এই যে ট্রান্সফেরিন মলিকুলগুলো আয়রনকে নিয়ে যে প্লাজমাতে ঘোরাঘুরি করে, ঘোরাঘুরি করার তাদের উদ্দেশ্যটা কি? তাদের উদ্দেশ্য হচ্ছে এরা বিভিন্ন টিস্যুতে আয়রনকে নিয়ে যাবে যে জায়গায় সাধারণত আয়রনগুলোকে লাগে। এবং আমরা জানি একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে যেখানে আয়রন মাস লাগবে, সেটা হচ্ছে যে আমাদের বোন মেরু। কেন? বোন মেরুতে সাধারণত আমরা যদি ইরিথ্রোপয়েসিস হয়, আরবিসি সিনথেসিস হয়, তাহলে আমি একটা প্রোজেনিটর সেল আঁকলাম, বোন মেরুর ভিতরে অনেকগুলো প্রোজেনিটর সেল আছে, আমি এর মধ্যে একটা প্রোজেনিটর সেল আঁকলাম, এবং এই প্রোজেনিটর সেলটা যদি আমরা স্ট্রাকচার ভিতরে কী ঘটে সেটা দেখি, তাহলে দেখবো প্রোজেনিটর সেলের ভিতরে সাকসিনেল কোয়ে নামক প্রথমে আমরা হিমটা মানে আয়রন প্রোজেনিটর সেলে গিয়ে কী করবে? রেড ব্লাড সেলের যে প্রোজেনিটর সেল এখানে কি হিম সিনথেসিস করবে। তাহলে হিম সিনথেসিস স্টেপ যদি আমরা সংক্ষেপে দেখি তাহলে আমরা দেখবো যে সেলের ভিতরে থাকে সাকসিনেল কো এ নামক একটা মলিকুল, এটা সেলের ভিতরে থাকা গ্লাইসিন নামক অ্যামাইনো অ্যাসিডের সাথে লেগে তারা কী তৈরি করে? ALA। এই জিনিসটা হচ্ছে অ্যামাইনো লোভেনিক অ্যাসিড। এখন সাকসিনেল কোয়ে এবং গ্লাইসিন মিলে অ্যামাইনো লোভেনিক অ্যাসিড তৈরি করে। এই দুইটা অ্যামাইনো লোভেনিক অ্যাসিড মিলে তৈরি করে হচ্ছে একটা পাইরোল রিং, একটা পাইরোল রিং তৈরি করে, পাইরোল রিং। এই পাইরোল রিংটা যদি আমি এভাবে দেখাই, কিছুটা বেনজিন রিংয়ের মতো, এটা একটা পাইরোল রিং। এই পাইরোল রিং চারটা একসাথে মিলিত হয়ে 1 2 3 এবং 4, চারটা পাইরোল রিং যখন একসাথে মিলিত হয় তখন এটার নাম হচ্ছে ফটো পরফাইরিন। তাহলে কি বললাম? সাকসিনেল কোয়ে আর গ্লাইসিন অ্যামাইনো অ্যাসিড মিলে অ্যামাইনো লোভেনিক অ্যাসিড তৈরি করে, দুইটা অ্যামাইনো লোভেনিক অ্যাসিড মিলে একটা পাইরোল রিং তৈরি করে, এই চারটা পাইরোল রিং একসাথে ফটো পরফাইরিন তৈরি করে। এই পরফাইরিন রিংগুলা প্রোজেনিটর সেলের ভিতর থাকে। এখন এই পরফাইরিন রিংয়ের সাথে যদি আয়রন যুক্ত হয় তাহলে হিম সিনথেসিস হবে। তাহলে মোট কথা হচ্ছে এই প্রোজেনিটর সেলের আয়রন লাগবে, তাহলে এই আয়রনগুলো এখানে এনে দিবে কে? এই ট্রান্সফেরিন মলিকুলগুলো। এবং প্রোজেনিটর সেলের সারফেসে ট্রান্সফেরিন এসে লাগার জন্য এখানে থাকে ট্রান্সফেরিন রিসেপ্টর, ঠিক আছে? তাহলে প্রোজেনিটর সেলে কী থাকে? কিছু রিসেপ্টর থাকে যেটা হচ্ছে রিসেপ্টর ফর ট্রান্সফেরিন। তাহলে ট্রান্সফেরিনগুলো প্লাজমা থেকে বের হয়ে কোথায় চলে আসবে? বোন মেরুতে চলে আসবে। তাহলে এখানে কী আছে? ট্রান্সফেরিন মলিকুল। তো এই ট্রান্সফেরিন মলিকুল আয়রন সহ, ঠিক আছে, ট্রান্সফেরিন রিসেপ্টরের সাথে বাইন্ড করবে। তাহলে এখানে একটা কমপ্লেক্স ফর্ম হবে, ঠিক আছে? এখানে একটা কমপ্লেক্স ফর্ম হবে।
এই পুরো কমপ্লেক্সটা সেল কী করবে এন্ডোসাইটোসিসের মাধ্যমে, অর্থাৎ সেলটা কী করবে এন্ডোসাইটোসিসের মাধ্যমে পুরো কমপ্লেক্সটাকে ভেতরে নিয়ে যাবে। এরকম যদি এন্ডোসাইটোসিস হয় তাহলে দেখা যাবে এখানে ট্রান্সফেরিন রিসেপ্টরটা আর এখানে যে ট্রান্সফেরিন মলিকুলটা দুইটা একসাথে কি হয়ে গেল, এন্ডোসাইটোসিস হয়ে সেলের ভেতরে চলে গেল। এখানে কি আছে, আয়রন আছে। পরবর্তীতে এটা পুরো এন্ডোসাইটোসিস হয়ে বেসিক্যাল হয়ে সেলের ভিতরে চলে আসে। সেলের ভিতরে যখন চলে আসে তখন এখান থেকে আয়রনগুলো কোনোভাবে বের হয়ে চলে আসে এবং এই সেলটা কী করে রিসেপ্টরকে আবার সেল মেমব্রেনে নিয়ে আসে এবং এই ট্রান্সফিরিং যে মলিকুল সেটাকে আবার প্লাজমাতে পাঠাই দেয়। তাহলে মোট কথা হচ্ছে যে আয়রনটা প্রোজেনিটর সেলের ভেতরে আসলো। এখন ঘটনা কী ঘটে, এই আয়রনগুলা যতগুলো পটোফরফারিন রিং আছে তার সাথে একটা একটা আয়রন মিলিত হয়। তাহলে এখন কী ঘটে দেখুন, পটোফরফারিন রিং আগে ছিল, প্লাজমা থেকে আয়রন এখানে আসলো, তাহলে পটোফরফারিন রিং আর আয়রন একসাথে মিলিত হয়ে যেটা সিনথেসিস করে সেটা হচ্ছে হিম। ঠিক আছে, এখন সেলের ভিতরে তো রাইবোজোম আছে, রাইবোজোম একটা প্রোটিন সিনথেস করে, সেটার নাম কি, গ্লোবিন। তাহলে এই হিম আর গ্লোবিন মিলিত হয়ে যেটা তৈরি করে সেটা হচ্ছে হিমোগ্লোবিন। তাহলে এটা একটা আরবিসি, আরবিসির ভিতরে স্টেপ বাই স্টেপ হিম, আয়রন, গ্লোবিন একসাথে সবগুলো মিলে তৈরি করে হিমোগ্লোবিন। ঠিক আছে, তাহলে হিমোগ্লোবিন সিনথেসিসে আয়রনের গুরুত্বটা খুবই ইম্পর্টেন্ট। তো এখন দেখা গেল এই আরবিসিটা এক সময় ম্যাচিউর হয়ে গেল, ম্যাচিউর হয়ে কী হলো, এই আরবিসিগুলো ব্লাডে চলে আসলো। ঠিক আছে, তাহলে এই আরবিসিগুলো ব্লাডে চলে আসলো, এগুলো হচ্ছে ম্যাচিউর আরবিসি। তো ম্যাচিউর আরবিসি যখন তাদের একটা লাইফ স্প্যান আছে, সেই লাইফ স্প্যানটা কত, 120 দিন। 120 দিন পরে এই ম্যাচিউর আরবিসিগুলো ডিস্ট্রয় হয়ে যাবে। সাধারণত ডিস্ট্রয় হয় কোথায়, ম্যাক্রোফেজে। ধরলাম তাহলে এখানে একটা কি আছে, ওল্ড আরবিসি। এই ওল্ড আরবিসিটা পরবর্তীতে কোথায় কনভার্ট হয়, ম্যাক্রোফেজ দ্বারা ডিগ্রেডেশন হয়ে তারা কি তৈরি করে, গ্লোবিন এবং আরেকটা কম্পোনেন্ট হচ্ছে হিম। এখন গ্লোবিনটা অ্যামাইনো অ্যাসিড চেনে চলে যায়, হিমটা আবার দুইটা কম্পার্টমেন্টে ভাগ হয়, একটা হচ্ছে বিলিভার্ডিন, আরেকটা হচ্ছে আয়রন। ঠিক আছে, এই আয়রনটা পরবর্তীতে কী হয় আমরা জানি, আয়রনের একটা স্টোরেজ ফর্ম আছে, সেটা যদি আমরা রিক্যাপ করি, এই যে সেলের ভিতর আয়রনটা কী হিসেবে থাকে, ফেরিটিন হিসেবে। তাহলে আমরা বলতে পারি এই ম্যাক্রোফেজের ভিতরে কী আছে, কিছু অ্যাপোফেরিটিন। এই অ্যাপোফেরিটিনের সাথে যখন এই আয়রনগুলো স্টোর হিসেবে থাকে, তখন আয়রন বাইর করে, তখন আমরা এটাকে বলি ফেরিটিন। এটা হচ্ছে একটা স্টোরেজ ফর্ম। তাহলে এই ফেরিটিনের কনসেন্ট্রেশন যখন বেড়ে যায়, তারা কী করে, পলিমার গঠন করে। অর্থাৎ যদি কোনো সেলের ভিতর বা ম্যাক্রোফেজের ভিতর ফেরিটিনের কনসেন্ট্রেশন বেড়ে যায়, ফেরিটিনগুলো কী করে, তাদের ফেরিটিনের পলিমার তৈরি করে, অনেকগুলো ফেরিটিন একসাথে লেগে আরেকটা মলিকুল তৈরি করে, তারা হচ্ছে হিমোসিডেরিন। ঠিক আছে, এটার নাম কি, হিমোসিডেরিন। তাহলে আমরা বলতে পারি হিমোসিডেরিনও একটা কি, স্টোরেজ ফর্ম। তাহলে আমরা কি পেলাম, আয়রনের স্টোরেজ ফর্ম কয়টা, দুইটা, একটা হচ্ছে ফেরিটিন আর একটা হচ্ছে হিমোসিডেরিন। হিমোসিডেরিন অর্থাৎ ফেরিটিন বেড়ে গেলে তারা হিমোসিডেরিনে কনভার্ট হয়, আবার ফেরিটিন কমে গেলে হিমোসিডেরিন ভেঙে ফেরিটিনে কনভার্ট হয়। ঠিক আছে, এবং হিমোসিডেরিনের একটা গুরুত্বপূর্ণ ক্লিনিক্যাল কন্ডিশন আছে যে আমাদের বডিতে নর্মাল হিমোসিডেরিনের একটা লেভেল থাকে। যদি কোনো কারণে হিমোসিডেরিনের লেভেলটা বেড়ে যায়, তখন আমরা তাদেরকে বলি হিমোসিডেরোসিস। এই কন্ডিশনটা সেল ড্যামেজ করে না, শুধুমাত্র সেলের ভিতরে হিমোসিডেরিন কনসেন্ট্রেশনটা বেড়ে যায়। যদি হিমোসিডেরিন কনসেন্ট্রেশন আরও বাড়ে এবং সেটা শেষ পর্যন্ত সেলকে ড্যামেজ করা শুরু করে, তখন আমরা সেটাকে বলি হিমোক্রোমাটোসিস। ঠিক আছে, এই দুইটার মধ্যে ডিফারেন্স আমাদের বুঝতে হবে। হিমোসিডেরোসিস কোনটা, শুধুমাত্র কনসেন্ট্রেশন বাড়বে, সেল ড্যামেজ করবে না। কিন্তু হিমোক্রোমাটোসিস কোনটা, কনসেন্ট্রেশনে বাড়বে, সেলও ড্যামেজ করবে। ঠিক আছে, এই জন্য আয়রন ওভারলোডের কন্ডিশন এগুলো, এই দুইটা হচ্ছে আয়রন ওভারলোড হলে তখন এই কন্ডিশনটা হয়। তো আমরা আবার ফিজিওলজিতে ফিরে আসি, দেখলাম যে এটা হচ্ছে ফেরিটিন আর এটা হচ্ছে হিমোসিডেরিন। যখন ব্লাডের দরকার হয় তখন হিমোসিডেরিনও ব্লাডকে কী দিতে পারে, এই মেকানিজমে এটা ভেঙে ফেরাস হয়, ফেরাসটা এখানে চলে আসে, এটা আবার ফেরিক হয়ে যায়। ঠিক আছে, তাহলে হিমোসিডেরিনও প্লাজমাতে ফেরিক দিতে পারে, আবার ফেরিটিন প্লাজমাতে কী দিতে পারে, ফেরিক আয়নটা। এই ফেরিক আয়ন আবার খালি ট্রান্সফেরিন আয়নের সাথে বাইন্ড করবে, এই ট্রান্সফেরিন আবার আরবিসি বা যেখানে দরকার সেখানে নিয়ে যাবে। এভাবে মূলত সাইকেলটা চলতে থাকে। তাহলে আমরা একটা জিনিস খেয়াল করলাম যে আয়রনের কিন্তু কোনো এক্সক্রিশন রোডটা নাই। অর্থাৎ আয়রন যদি একবার বডিতে ঢুকে, সেটা বের হওয়ার, আমি এই মেটাবলিজমে তার বের হওয়ার কোনো মেকানিজম আমি দেখতেছি না। দেখতেছি কি, সেটা কাজে লাগে, ব্রেকডাউন হয়ে আবার আসে, আবার কাজে লাগে। মোট কথা হচ্ছে রিসাইকেল হচ্ছে। তাহলে আমাদের তাহলে একটা কথা হচ্ছে যে আমরা তো একবার আয়রন খেলেই হতো, ওই আয়রনগুলো সাহায্যে রিসাইকেল করবে না। কিছু পরিমাণ, অল্প পরিমাণ আমাদের আয়রনগুলো কি হয়, কিছু লস হয়। কীরকম আয়রন লসের কিছু রুট কি, একটা রুট হচ্ছে যে আমরা কি জানি, আয়রন হচ্ছে সেলের ভিতর থাকে। ঠিক আছে, আয়রন বডির প্রায় প্রত্যেকটা সেলের ভিতর থাকে। কেন, কারণ আয়রন হচ্ছে একটা ইম্পর্টেন্ট এনজাইমের হিসেবে কাজ করে, যেমন সাইটোক্রোম। এই যে এনজাইমটা সাইটোক্রোম অক্সিডেজ, সাইটোক্রোম
সাইটোক্রোম এটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের একটা এনজাইম, যেখানে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে আমরা দেখি আয়রন ইলেকট্রন ট্রান্সপোর্টার হিসেবে কাজ করে। তাহলে মোট কথা বডির প্রত্যেকটা সেলেই ইলেকট্রন ট্রান্সপোর্ট হতে হবে যাতে এটিপি তৈরি হয়। তাহলে বডির প্রত্যেকটা সেলে আমরা কি আয়রনের রিকোয়ারমেন্ট আছে। তাহলে জিআইটির প্রত্যেকটা সেলে, স্কিনের প্রত্যেকটা সেলে আয়রনের রিকোয়ারমেন্ট আছে। তাহলে আমরা জানি এপিথেলিয়াল সেলের একটা ক্যারেক্টারিস্টিক হচ্ছে তারা প্রতিনিয়ত শেডিং আউট হয়, আবার তারা কি হয়, রিজেনারেট হয়। তাহলে আমাদের জিআইটি সেল প্রত্যেক উইকে প্রায় 3-4 বার করে শেডিং আউট হয়, আবার নতুনভাবে ফর্ম হয়। আমাদের স্কিন এপিথেলিয়াল সেল শেডিং আউট হয়, আবার নতুন করে ফর্ম হয়। তাহলে ওই যে শেডিং আউট অফ সেল, এখন সেলের ভিতরে আয়রন, ওইভাবেই আয়রনগুলো মূলত লস হয় আমাদের বডিতে, ঠিক আছে। আবার এক্সেসিভ ব্লিডিং হলে আয়রন লস হতে পারে, ঠিক আছে। এখন আমাদের বডির ডেইলি আয়রন রিকোয়ারমেন্ট কত? সাধারণত আমাদের বডির ডেইলি আয়রন রিকোয়ারমেন্ট হচ্ছে মাত্র 1 মিলিগ্রাম পার ডে। এটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে, আর ফিমেলদের ক্ষেত্রে 1.5 মিলিগ্রাম পার ডে। কারণ হচ্ছে তাদের একটু ব্লাড বেশি লস হয়, যেটা হচ্ছে তাদের ফিজিওলজিক্যাল প্রসেস, মেনস্ট্রুয়াল ব্লিডের সাথে একটু আয়রনটা বেশি লস হয়, তাদের এই জন্য এদের রিকোয়ারমেন্টটা একটু বেশি। একটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে আমাদের বডিতে ডেলি রিকোয়ারমেন্ট যদি 1 হয়, তাহলে আমাদের তো 1 মিলিগ্রাম আয়রন খেলেই হয়ে যেত, কিন্তু না, এটা হচ্ছে ভুল কথা। ডেলি রিকোয়ারমেন্ট এক জিনিস, ডেলি অ্যাবজর্পশন রেট আরেক জিনিস। কীরকম? সেটা হচ্ছে যে নর্মালি একটা সূত্র আছে যে আমরা যতটুকু আয়রন খাই তার মাত্র 10% কী হয়, অ্যাবজর্পশন হয়, ঠিক আছে। তাহলে আমরা যদি 1 মিলিগ্রাম আয়রন খাই, 1 মিলিগ্রাম যদি আয়রন খাই, তার 10% মানে হচ্ছে 0.1 মিলিগ্রাম আমাদের অ্যাবজর্ব হবে। তাইলে আমাদের তো ডেইলি রিকোয়ারমেন্টটা পূর্ণ হলো না। তাইলে আমাদের যদি 1 মিলিগ্রাম পেতে হয়, তাহলে আমাদের আয়রন খেতে হবে 10 মিলিগ্রাম, ঠিক আছে। তাহলে এখান থেকে 10% অর্থাৎ 1 মিলিগ্রাম অ্যাবজর্পশন হবে। তাহলে ইম্পর্টেন্ট যেটা বুঝতে হবে, আমাদের ডেইলি রিকোয়ারমেন্ট একটা জিনিস এবং অ্যাবজর্পশন রেট আরেকটা জিনিস, ঠিক আছে। ইম্পর্টেন্ট জিনিস এটা। এরপরে কি জানতে হবে সেটা হচ্ছে এই যে আয়রনের যে কোনো এক্সপ্রেশন নেই। এরপরে পুর কন্ডিশন অর্থাৎ পুর সোশিও ইকোনমিক স্ট্যাটাসদের মানুষদের কেন আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া একটু বেশি হয়। কারণ যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখবো যে দেখুন অ্যানিমাল সোর্সে, সাধারণত মাংসতে, গরুর মাংস বা একটু দামি এগুলো অ্যানিমাল সোর্সে যেগুলোর খাবারের দাম একটু বেশি, তাদের কাছে আমরা কি দেখি, হিম আয়রন বা ফেরাস ফর্মে। দেখুন হিম আয়রন অ্যাবজর্ব হতে কোনো সমস্যা হয় না, কোনো এক্সট্রা কোনো কিছু লাগে না, ইজিলি অ্যাবজর্ব হতে পারে। কিন্তু এই যে ফেরিক ফর্মের আয়রনটা ভেজিটেবলে যেগুলো আমরা পাই, সেগুলো দেখেন একটা গুরুত্বপূর্ণ প্রসেস পার করে দেন এদেরকে অ্যাবজর্পশন হতে হয়। তাহলে আমরা এই দুইটার মধ্যে অ্যাবজর্পশন কোনটা ভালো হয় যদি জিজ্ঞেস করি, তাহলে অ্যান্সার কি দিব, হিম আয়রন। তাহলে যাদের ইকোনমিক কন্ডিশন ভালো, তারা তাদের প্রতিনিয়ত ডায়েটে এই অ্যানিমাল অরিজিন আয়রনগুলো পায়, যার কারণে তাদের আয়রন ডেফিসিয়েন্সিটা একটু কম হয়। কিন্তু যাদের সোশিও ইকোনমিক স্ট্যাটাস ভালো না, তাদের ক্ষেত্রে এই অ্যানিমাল সোর্সটা তারা খুব কম সময় তার ডিমান্ডটা ফিল আপ করতে পারে। তাহলে তারা আয়রনের উপর ডিপেন্ডেন্ট শুধুমাত্র ভেজিটেবল, যেহেতু তারা ভেজিটেবল বেশি খায়। কিন্তু খেয়াল করলে দেখা যাবে যে এই আয়রনের যে ফেরিক ফর্মটা ভেজিটেবলে থাকে, সেটা অ্যাবজর্পশন রেটটা খুব ভালো না, খুব কম। এজন্য এদের ক্ষেত্রে সোশিও ইকোনমিক স্ট্যাটাস যাদের পুর, তাদের ক্ষেত্রে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াটা একটু বেশি হওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে। এখন কিছু কিছু জিনিস আয়রন অ্যাবজর্পশনকে বাড়ায়, কিছু কিছু জিনিস আয়রন অ্যাবজর্পশনকে কমায়। এর মধ্যে ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা হচ্ছে আয়রন অ্যাবজর্পশনকে বাড়ায়, সেটা হচ্ছে যে ভিটামিন সি, ঠিক আছে। এটা আয়রন এই যে ফেরিক ফর্ম থেকে ফেরাস হচ্ছে, এই যে প্রসেসটা, এটাতে কি তারা স্টিমুলেট করে, হেল্প করে, ঠিক আছে। তাইলে আমরা যদি কোনো জিনিসের সাথে ভিটামিন সি খেতে পারি আয়রনের সোর্সের সাথে, তাহলে সেই আয়রন অ্যাবজর্পশনটা আমাদের বডিতে বাড়তে পারে। এছাড়া আয়রন অ্যাবজর্পশন কমায় এর মধ্যে কিছু জিনিস আছে, সেটা হচ্ছে ফসফরাস, ঠিক আছে, কপার। মোট কথা হচ্ছে মেটালিক আয়ন। কেন? কারণ হচ্ছে তারা এই যে ট্রান্সপোর্টারটা, যদি আমি আয়রনের সাথে অন্য কোনো মেটালিক আয়ন এগুলো খাই, তাহলে এই ট্রান্সপোর্টারটা বিজি হয়ে যায়। হ্যাঁ, এই ট্রান্সপোর্টারটা যদি আমরা শুধু আয়রন খাই, তাহলে আয়রনকে নিয়ে কাজ করবে। যদি আমরা এটা খাই, তাহলে এটাকে নিয়ে কাজ করবে। যদি আমরা দুইটা একসাথে খাই, তাহলে এই যে ট্রান্সপোর্টারটা, এটা হচ্ছে কম্পিটিশন করবে, কাকে নেবো কাকে নেবো না, তখন আয়রন অ্যাবজর্পশনটা একটু কম হতে পারে। তাহলে একদম সংক্ষেপে যদি আমি আয়রন অ্যাবজর্পশনটা একবার রিভিউ করি, তাহলে আমরা দেখবো আয়রনটা আমরা সাধারণত দুইটা সোর্স থেকে পাই। দুইটা সোর্স থেকে আয়রনগুলো স্টোমাকে আসে, ডিউরিনামের ফার্স্ট পার্ট থেকে তারা অ্যাবজর্পশন হয়ে সেলের ভিতরে ঢুকে, সেলের ভিতরে থাকা অ্যাপোফেরিটিন প্রোটিনের সাথে তারা বেন্ড হয়ে ফেরিটিনে কনভার্ট হয় এবং তারা সেলের মধ্যে স্টোর থাকে। যদি আয়রনের ডিমান্ড এখানে থাকে, তখন এই আয়রনগুলো ট্রান্সপোর্টার ফেরোপোর্টিন নামক ট্রান্সপোর্টার দিয়ে ব্লাডে এসে তারা আবার ফেরিক ফর্মে কনভার্ট হয়ে যায় এবং তাদেরকে ট্রান্সপোর্ট করে ট্রান্সফেরিন নামক মলিকুলগুলো। এই ট্রান্সফেরিন মলিকুলগুলো তাদেরকে নিয়ে যায় রিকোয়ারমেন্ট সাইটে। যেমন একটা হচ্ছে বোন মেরো হাউস, এখানে ইরিথ্রোসাইট প্রডিউস মানে আরবিসি প্রোডাকশনে, হিমোগ্লোবিন প্রোডাকশনে আয়রনগুলো কাজে লাগে। আরবিসিগুলো তখন ম্যাচিউর আরবিসিগুলো ব্লাডে চলে আসে। ব্লাডে চলে এসে এই আরবিসিগুলো
পরবর্তীতে যখন তাদের 120 দিন ফিল আপ হয়ে যায়, তারা কোথায় যায়? ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজে গিয়ে আবার আয়রনগুলো প্রসেস হয়, আবার স্টোরেজ ফর্ম কি? ফেরিটিন। ফেরিটিনগুলো পলিমার সৃষ্টি করে কি? হেমোসিডিন। তারা আবার আয়রনকে প্লাজমাতে দিতে পারে এবং আয়রনগুলো আবার ট্রান্সফারের সাথে বাইন্ড করে তারা রিসাইকেল হতে থাকে। ধন্যবাদ।